নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রশ্নটা প্রথম ক প্রশ্ন নিয়ে খেয়াল করি, ক প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে? ক প্রশ্নে বলা হয়েছে আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। আচার সংরক্ষণে তোমরা সবাই জানো মোটামুটি ভিনেগার ব্যবহার করা হয়ে থাকে। ভিনেগারকে সায়েন্টিফিক বা রসায়নের ভাষায় বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারকে রাসায়নিক ভাষায় বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই যে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের হচ্ছে সংকেত হচ্ছে CH3COOH। CH3COOH এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ভিনেগার নামে চিনে থাকি এবং আচার সংরক্ষণে এটা ব্যবহার করা হয়ে থাকে। খতে প্রশ্ন করা হলো যে দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায়? দুর্বল অ্যাসিড মানে হচ্ছে সেই সমস্ত অ্যাসিড যে অ্যাসিডগুলা পানিতে অল্প মাত্রায় বিয়োজিত হয়। সাধারণত শক্তিশালী অ্যাসিডগুলো কি হয়, পানিতে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, হাইড্রোজেন এবং অন্য অংশ দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু দুর্বল অ্যাসিড খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়, পানিতে অল্প পরিমাণে হাইড্রোজেন এবং অন্য অংশে ভাগ হয়ে থাকে। তো যে সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে পানিতে অল্প পরিমাণে ভাগ হয়, মানে দুইটা আয়ন উৎপাদন হয় অল্প পরিমাণে, তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। তো যে সকল অ্যাসিড পানিতে দ্রবীভূত করলে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় তাকে দুর্বল অ্যাসিড বলে। দুর্বল অ্যাসিড পানিতে কম পরিমাণে আয়নিত হয় বা কম হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এদের পিএইচ এর মান 4 থেকে 6 এর মধ্যে থাকে। এদের পিএইচ এর মান 4 থেকে 6 এর মধ্যেই থাকে। সকল জৈব অ্যাসিডই সাধারণত দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড মানে হচ্ছে যার মধ্যে হচ্ছে এই যে কার্বন আর হাইড্রোজেন থাকে, তাদেরকে সাধারণত জৈব অ্যাসিড বলা হয়ে থাকে। 100টি অণু দুর্বল অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করলে মাত্র 2 থেকে 3টি অণু বিয়োজিত হয়। মানে 100টি ধরো হচ্ছে তুমি এই যে অ্যাসিটিক অ্যাসিড নিলা, তার মধ্য থেকে হচ্ছে 2 থেকে 3টা হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে। তো এই ধরনের অ্যাসিডকে হচ্ছে দুর্বল অ্যাসিড বলা হয়ে থাকে। এই যে এখানে একটা বিয়োজন করে দেখানো হয়েছে অ্যাসিটিক অ্যাসিড, এই যে হাইড্রোজেন আয়ন আংশিক পরিমাণে 2 থেকে 3টা হচ্ছে যে উৎপাদন হচ্ছে 100টার মধ্যে, 1000টার মধ্যে হচ্ছে অল্প একটু, হয়তো 5-6টা এরকম হচ্ছে এরকম। গতে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নটা পড়ি। অন্তু সবসময় মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। একদিন অন্তুর বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। তার মা তাকে কোমল পানীয় খাওয়ালে সে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে তার বোন শৈলী সয়া দুধ, সয়া মাখন এবং ফলমূল বেশি পছন্দ করে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অন্তু কিভাবে সুস্থ হলো, ব্যাখ্যা করো। মানে অন্তু হচ্ছে মাছ, মাংস, তৈলাক্ত খাবার, চকলেট এগুলো বেশি খায়। এগুলো বেশি খেলে কি হয়? পেটে মানে বদহজম বা পেটে গ্যাস হতে পারে। তো এই গ্যাসের সমস্যার সমাধান হয়ে গেলেই সে মোটামুটি হচ্ছে কি হচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। তো এই জন্য তাকে কি করা হয়েছে? কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে বা কোমল পানীয় দেওয়া হয়েছে। ও সমস্যা হয়েছিল এবং কোমল পানীয় খাওয়ায় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে অন্তরে এই সমস্যা দূর হয়েছে। খেয়াল করো, অ্যাসিডিটির জন্য দায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি উৎপন্ন হয়, ফলে অ্যাসিড নিষ্ক্রিয় হয়ে এবং ব্যথাও আর থাকে না। উদ্দীপকে অন্তু সবসময় মাছ, মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। এসব খাবার পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়ায়। একদিন বিরিয়ানি খেয়ে তার বদহজম হয়, ফলে তার মা তাকে কোমল পানীয় খাওয়ায়। কোমল পানীয়তে থাকা বেকিং সোডা মানে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 ক্ষার হিসেবে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তোমরা সাধারণত জানো যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তো এই যে সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা পেটের মধ্যে যেটা থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে বিক্রিয়া করলে আমার এখানে কি হবে? লবণ উৎপন্ন হবে। লবণটা হচ্ছে এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি উৎপন্ন হবে। এই যে অ্যাসিডের সাথে যখন ক্ষার বিক্রিয়া হচ্ছে তখন অ্যাসিডটা প্রশমিত হয়ে যাচ্ছে, আর অ্যাসিডটা প্রশমিত হয়ে গেলেই মূলত হচ্ছে তার পেটে যে বদহজম বা হচ্ছে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে সেগুলো প্রশমিত হয়ে যায়। এই জন্য তাকে কি করা হয়েছে? কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়েছে। আচ্ছা, আমাদেরকে এখানে অ্যাসিডিটির কারণ কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে খাদ্য হজমের জন্য আমাদের পাকস্থলীর পিএইচ হওয়া দরকার ছিল হচ্ছে 2। পিএইচ জিনিসটাকে, এটাকে আমি ধরো সহজ করে বলি, এটা ডেফিনিশন আছে যে ঋণাত্মক হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদম আয়নকে হচ্ছে লগারিদমকে হচ্ছে যে পিএইচ বলা হয়, সেই আলোচনায় আমি যাচ্ছি না। পিএইচ মূলত জিনিসটা বোঝানো হয়ে থাকে যে হচ্ছে কোনো একটা জিনিস ক্ষারীয়, অ্যাসিডিক নাকি হচ্ছে নিরপেক্ষ। তো পিএইচ 2 মানে হচ্ছে এটা অ্যাসিডিক বোঝানো হয়ে থাকে। মানে যখন হচ্ছে যে 7-এর নিচে হয় তখন সেটাকে আমরা অ্যাসিডিক বলি, 7-এর উপরে হলে সেটাকে আমরা ক্ষারীয় বলি, আর 7 হলে তাকে নিউট্রাল বলে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের পাকস্থলীতে স্বাভাবিকভাবে খাবার হজমের জন্য এখানে পিএইচ এর মান হওয়া দরকার হচ্ছে 2, এবং যদি 0.5 এর কম বেশি হয়, মানে 1.5 অথবা 2.5 হয়, তখনই আমাদের মধ্যে পেটে কি হয়? অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি এমনি এখানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, পিএইচ এর মান 2, আমি যদি আরও অ্যাসিড খেতে থাকি
তখন কি হবে, পিএইচ এর মান অটোমেটিক কমে যাবে। আর পিএইচ এর মান যখন 0.5 এর কমে যাবে তখনই সেখানে কি হবে, বদহজম তৈরি হবে। বা অন্যান্য পদার্থগুলো যেগুলো হচ্ছে অ্যাসিডিটির পরিমাণ মানে অ্যাসিডের পরিমাণ বাড়ায়, সেই খাবারগুলো গ্রহণ করলে আমাদের কি হবে, অ্যাসিডিটি তৈরি হবে। তো অতিমাত্রায় অ্যাসিড জাতীয় খাবার খেলে এই ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন অতিমাত্রায় কোমল পানীয়, বেশি ভাজা, তারপরে তেল চর্বিযুক্ত খাবার বা মশলা জাতীয় খাবার খেলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই জন্য তুমি দেখবা যে ধরো রোজার সময় যে ইফতারে আমরা বেশিরভাগ সময় হচ্ছে ভাজা পোড়া খেয়ে থাকি, তুমি যেদিনই ভাজা পোড়া খাবা 2-3 দিন খাওয়ার পরে দেখবা যে তোমার পেটে মোটামুটি হচ্ছে বুদুম বাদুম হচ্ছে যে শুরু হয়ে গেছে, বোমা বিস্ফোরণ। তারপরে হচ্ছে তেল চর্বিযুক্ত খাবারগুলা, তারপর হচ্ছে মাংস, যদি হচ্ছে তুমি গরুর মাংস, যে কোরবানির সময় হচ্ছে দেখবা যে গরুর মাংস খাওয়া হয়, তখন দেখবা যে পেটের মধ্যে হচ্ছে অ্যাসিডিটির পরিমাণ অনেক বেড়ে যায়। অথবা দেখা যায় হচ্ছে যেদিন মশলা জাতীয়, ধরো মুরগির মাংস রান্না করা হয়েছে একটু মশলা টশলা বাড়িয়ে দিয়ে, অথবা হাঁসের মাংস রান্না করা হয়েছে মশলা টশলা বাড়িয়ে, তুমি দেখবা সেদিন অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। কারণ তুমি যখন এই অ্যাসিড জাতীয় খাবার খাও তখন তোমার পেটের পিএইচ এর মানের তারতম্য ঘটে। এছাড়া অতিরিক্ত চা, কফি পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়ায়। আবার অপরদিকে কিছু খাবার আছে যা আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ধরনের শাকসবজি, দুধ জাতীয় খাবার যেমন ব্রকলি, পুঁই শাক, পালং শাক, গাজর, শিম, বিট, লেটুস, সয়া দুধ, মাখন ইত্যাদি অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এছাড়াও সবুজ চা, হার্বাল চা খেয়েও অ্যাসিডিটি কমানো যায়। উদ্দীপকে অন্তুর পছন্দ মাংস, তৈলাক্ত খাবার এবং চকলেট, যাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এটি পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে। অর্থাৎ এই ধরনের খাবার বেশি খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। অন্যদিকে শৈলীর পছন্দ সয়া দুধ, সয়া মাখন, ফলমূল, যা ক্ষারধর্মীয় খাবার, এগুলো পাকস্থলীতে অ্যাসিডিটি নষ্ট করতে পারে না। অতএব উপরে আলোচনা হতে দেখা যায় শৈলীর খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি করে না, কিন্তু অন্তুর খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি করে। এটা তুমি তোমার লেসন হিসেবে হচ্ছে কাজে লাগাতে পারো বাস্তবিক জীবনে। এই জন্য হচ্ছে আমরা মূলত হচ্ছে যে মাংস বা হচ্ছে যে বার্গার বা হচ্ছে ফাস্ট ফুড, তারপর হচ্ছে ভাজা পোড়া খেতে কম খেতে বলা হয়। এটা আমাদের শরীরের উপর বা পেটের উপর বা পাকস্থলীর উপর প্রচুর প্রেশার ক্রিয়েট করে। এই জন্য হচ্ছে শাকসবজি, ফলমূল একটু বেশি খেতে বলা হয়, কারণ এগুলো হচ্ছে যে অ্যাসিডিটির প্রবলেম ক্রিয়েট করে না এবং শরীরটাকে হেলদি রাখতে সাহায্য করে। মানে তোমাদের যখন তোমরা একটু বড় হবা তখন দেখবা যে এই সময়টা থেকে যদি এই প্র্যাকটিসটা করে যাও, এটা তোমাদের শরীরের জন্য কতটা আরামদায়ক হয়ে থাকে। নাহলে একটু বড় হলে, ধরো হচ্ছে 30 পার হয়ে গেছে, তখন দেখবা তোমার শরীরে নানা রকম চাপ পড়তে শুরু করবে, চামড়া ভাঁজ হয়ে যাবে, কুঁচকে যাবে, তোমরা আরও নানা রকম তোমার হচ্ছে পেটের পীড়া লেগে থাকবে, আরও নানা রকম দুর্বলতা অনুভব করো, নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তো এই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো ইজি বিজ্ঞান বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।